এক একটা মুহূর্ত খুব ভয়ে ভয়ে কাটাচ্ছি। জানি না কি হবে, কি হতে চলেছে। এখন মায়ের ইচ্ছা করলো যে একটু চা খাবো। সকাল থেকে চা সত্যিই খাইনি। যে মানুষ অনেক অনেক চা খায় সে আজকে সারাদিনটা চা খায়নি শরীর খারাপের জন্য। যাই হোক, সন্ধে দিয়ে চলে এসেছি। মায়ের জন্য এখন একটু চা করলাম। চিনি ছাড়াই দুধ চা করলাম। বলছিলাম লিকার চা খাও, কিন্তু আমার মাকে লিকার চা কোনো মতেই খাওয়ানো যাবে না, কারণ একদমই লিকার চা পছন্দ করে না। তাই বললাম ঠিক আছে চলো দুধ চাই অল্প করে দিই। যে ১ গ্লাস খায় তাকে একটুখানি দিয়েছি। আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। কি করবো বলো তো, আজকে দুপুরবেলা এই সকালবেলা যেহেতু খাওয়া হয়েছে, শরীরটাও মায়ের ভালো না সেই হিসাবে। আর বাবা তো এমনিতে দুপুরবেলা একটু মানে খেতে কম চায়, টুকটাক জিনিস খেতে চায়, কিন্তু ভাতটা সলিড খাবারটা খেতে চায় না। সকালবেলা যেহেতু পেট ভরে খাওয়া হয়ে যায় তো, এবার সবাই যেহেতু খেতে চাইলো না, আমিও আর সেরকমভাবে খেলাম না। সেই বলে সব ভাত টাত সব ধরাই পড়ে রয়েছে। এবার কি বলো তো, বিকেল হয়ে গেছে তো ওই ভাতটা আর ওরকমভাবে মাছের ঝোল দিয়ে খেতে ইচ্ছা করছে না। আমি তাই জন্য করলাম কি, অনেক দেখলাম বিনস গাজর বাড়িতে পড়ে রয়েছে, ক্যাপসিকাম নষ্টও হচ্ছে। আমি তার জন্য কি করলাম, যে একটুখানি কুটে ভাতগুলোকে না একটু রাইসের মতন ভেজে নেবো। একটু বেশি করেই সবজি কিন্তু কেটেছি। আমি সবজি কাটতে বসেছি, মাকে জানি অন্য কিছু করে দেবো, মাকে ওই ভাতটা আমি দেবো না। আর মা ভাত খেতে পছন্দও করে না। এই যে দেখছো এতগুলো সবজি, এগুলো কিন্তু এই ভাতটার মধ্যেই দেবো। আর মা আবার বলল যে বিনসগুলো দেখ ঠিক রেখে রেখে অনেক দিন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাওয়ার জোগাড়। তাও আমাকে বেগুন টেগুন অন্য কিছু না ভেজে দিয়ে তুই মঞ্চ এক কাজ কর, বিনস আমাকে ভেজে দে। তা আমি ওর থেকে বেছে মাকে কয়েকটা বিনস, তার সঙ্গে একটুখানি ক্যাপসিকাম, খাবে তো একটুখানি একটা দুটো রুটি ছোট ছোট, তাই জন্য আমি ভাবলাম ঠিক আছে চলো তাহলে অল্প করে ওই ভেজে দিই। তা এই ভেজে তাই মায়ের ওইটাই ভাজছি। এরপরে রুটিটা করব, তা ওইদিকে মা ব্যস্ত হয়ে গেছে যে আগে তোরা খেয়ে নে, তারপরে আমার রুটি করিস, কারণ যেহেতু ভাতটা গরম গরম খেতে ভালো লাগে, জানি রাইস খেতে একটু গরম গরমই ভালো লাগে। এদিকে ডিম সিদ্ধ রয়েছে, মা ডিম সিদ্ধও খায়নি। এদিকে দেখো এই সবজিটা দিয়েই কিন্তু আমি ভাতটা বললামই, অনেক কটা সবজি নিয়েছি, যেহেতু অনেক সবজি রয়েছে তো তার জন্য। এই যে বাবাকে ভাত ভেজে দিয়ে দিয়েছি, মাছের ঝোল বাবাকে দিচ্ছি, বলে কি পরে নেব, এখন খাবো না। রাইসটা নাকি এমনিই খেতে খুব ভালো লাগছে, তার সঙ্গে ডিম দিয়েছি। তা সত্যি আমিও খেয়ে দেখলাম ভালোই লাগছে। তারপর দেখো একদম পাতলা পাতলা, যেহেতু সুগারটা মনে হচ্ছে মানে বেড়েছে প্রচুর পরিমাণে, তার জন্য একদম পাতলা পাতলা দুটো রুটি করেছি ছোট ছোট করে। আর এই যে বিনস ভাজাটা দিয়ে মাকে এখন দিয়ে আসি। আর একটুখানি আমি ডিম নিয়েছি। আর ইনসুলিন না হলে তো এইসব পেশেন্টের চলবেই না, ইনসুলিনটা আগে দিতেই হবে। আর এখানে দেখো একটুখানি খাবে না বলছিল বলে খেতে ভালো লাগছে না, তাই একটুখানি ডিম সিদ্ধ দিলাম। আর মাছের ঝোল বলছিলাম, বললো মাছের ঝোলটা লাস্টে একটুখানি খাবো। তো এই থালার মধ্যে দু পিস কাঁচকলা আর পেঁপে দিয়ে করেছিলাম পাতলা করে মাছের ঝোল, ওই মাছের ঝোল থেকে একটুখানি দিলাম। এবার আমি তো নিজের কাজ নিজে গুছিয়ে নেবো, খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, কিন্তু আমার মাকে বললে শুনবেই না, কোথায় তারপরে মাথা ঘুরে পড়ে যাবে বলো। তাও দেখো থালাটা সেই রাখতে এসছে। আমি বললাম যে আমিই রেখে দিচ্ছি, তোমাকে উঠতে হবে না, শুনবে না। তার মধ্যে কি করেছে জানো না, এই যে অফ ক্যামেরা, এটা ক্যামেরার আর দেখানো হয়নি, ওই যে ওখানে দেখছো ডেচকি চায়ের সসপ্যান ওগুলো কী করেছে মেজে নিয়েছে। আমি নিয়ে মানে সে নাকি শুয়ে শুয়ে আর তার ভালো লাগছে না, এদিকে উঠলে মাথা ঘুরছে, সে শুয়ে থাকতে পারছে না। তারপরে ওই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে তার টেনশান হচ্ছে যে আমি একা কাজ করছি, যেহেতু আমি করি না তার জন্য নিজে সব কিছু করে। আর এইসব মানুষদের কী বলতো, মানে সংসারী মানুষদের এই একটা প্রবলেম, যে এদেরকে শুয়ে রাখতে পারবে না, যতই শরীর খারাপ, একটু মোটামুটি মাথাটা ঘোরা কম হলেই উঠে পড়ছে, উঠে পড়ে এটা ওটা করতে যাচ্ছে, ভাবছে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তা যেগুলো মাজা হয়ে গেছে সেগুলো আমি একটুখানি আগে মুছে নিই। তা আমি খুব রাগ করেছি, আমি বললাম এরকম করাটা তোমার উচিত না, যদি এই আজ উঠতে গিয়ে পড়ে যাও তখন কিন্তু এক করতে এক মানে হবে। এখন একরকম রয়েছো, তারপরে কিন্তু হাসপাতালের বেডে ছাড়া আর কিছু করার নেই। দেখো খারাপ কথা বলতে চাই না, কিন্তু কি করার আছে, একটু না আবার বললে না তাহলে শুনতেও চায় না। আর না শুনলে বলো আমাদেরই তো চাপটা আরও বাড়বে। এই যদি এখন কিছু হয় তখন এইসব মানুষকে নিয়ে টানা হেচড়া করা, আর এদিকে হাসপাতালের বেডে ওনাকে কোনো রকমভাবেই রাখা যায় না, তখন কতক্ষণে ডাক্তারদের সবসময় বলতে থাকে আমি কখন বাড়ি যাব। হাত ভেঙে গেছিলো যখন, তখন তো আমি জানি তার হাঁটতে কতটা কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে তাকে রাখা হয়েছে, তাও একদম হাসপাতালে মানে সরকারি হাসপাতালে নয়। তারপরেও সরকারি হাসপাতালে হলে তার মানে তাকে আর ফিরিয়ে আনতে পারবো কিনা আমি জানি না। তারপর ওই বাসনগুলো মেজে ঠেজে এই যে এখন নিয়ে বসেছি। আমি যে থালাগুলো খাওয়া টাওয়া হলো
এইগুলো আমি বললাম আমি মেজে নিচ্ছি, মেজে রান্নাঘরটা পরিষ্কার, রাত্রে যেহেতু মা রান্নাঘর পরিষ্কার করে রাখে, এবার শরীর খারাপ বলে এগুলো বন্ধ দিলে তার মনে হবে না যে দেখো আমি করছি না বলে মেয়ে আর করতে পারছে না। তাই জন্য আমি রান্নাঘর পরিষ্কার মানে নিট অ্যান্ড ক্লিন মায়ের মতনই করে ঠরে তারপরে একটু শুতে যাব। শোয়াটাও কি শোয়ার মতন হবে? চিন্তা এখন মাথায় ঘুরছে কখন কি হয় না হয়। আর আমাদের এখান থেকে না কোনো কিছুই পাওয়ার জোগাড় মানে যায় না। গাড়ি ঘোড়া পেতে বলো আর ডাক্তার বদ্যি সেরকম কাছাকাছি কোনো কিছুই নেই। এটাই একটা সমস্যার বিষয়, আর কিছুই না। যদি একটু রাস্তার ধারে বাড়ি হয়, গাড়ি ঘোড়াটা সামনে পাওয়া যায় তাহলে একরকম। আর এখানে সেরকম কাউকে বলে রাখবো যে, সেরকমও কাউকে দেখি না যে বলে রাখবো এমার্জেন্সি নিয়ে যাওয়ার জন্য। জানি না তখন উবের বুক করলে পাবো কি না অত রাতে, এইগুলোই চিন্তা হয়। তখন আর না যখন এই চিন্তাগুলো হয় তখন আর ঘুম আসতে চায় না। আমি সবসময় ভাবি যে এই মানুষগুলোকে কিভাবে ধরে রাখবো, কিন্তু জানি আজীবনকাল মানুষ কেউ কারোর সঙ্গে থাকার নয়, কিন্তু তাহলেও আরও কিছু বছর যে আমার সঙ্গে তোমাদের থাকতেই হবে এটুকুনি বুঝতে হবে না? কারণ দেখো আমরা আমাদের মাথার ওপর যতই যাই হোক একটা বটগাছের ছাওয়া সারা জীবন চাই। এই বটগাছ যদি না থাকে তখন আমরা হাড়ে হাড়ে টের পাই যে বটগাছের ছায়াটা যখন মাথার ওপর থেকে চলে যায় না, এই পৃথিবীটা পুরো শূন্য হয়ে যায়। পৃথিবীর মানুষ তো সবই শত্রু, নিজের বলতে এই মা বাবা। এই মা বাবা ছাড়া আর জীবনে কেউ নেই। পৃথিবী যায় যেদিকেই তাকায় সেদিকেই শত্রুর সংখ্যা বেশি। হ্যাঁ, মিত্র অবশ্যই আছে, সে সংখ্যা অনেক কম।